ইরান ইসরায়েল যুদ্ধ এখন মারাত্মক যুদ্ধে পরিণত হয়েছে। দুইটি দেশই একে অপরকে ছেড়ে কথা বলছে না, একে অপরকে পাল্টা আক্রমণ করছে এবং উত্তেজনা ক্রমান্বয়ে বৃদ্ধি করছে। এতে করে দুই দেশেরই অস্ত্র ভান্ডার ফুরিয়ে আসছে বা মজুদ ফুরিয়ে আসছে। সুতরাং এই যুদ্ধ কতক্ষণ পর্যন্ত এভাবে চলতে থাকবে তা নির্ভর করবে তাদের অস্ত্র ভান্ডারের উপর। এখন প্রশ্ন হলো, কোন দেশের অস্ত্র ভান্ডার কেমন এবং কোন দেশ কোন কৌশলে যুদ্ধ করছে এবং কে কতক্ষণ এই যুদ্ধে টিকে থাকতে পারবে। এ বিবেচনায় ইরান ইসরায়েলের তুলনায় অনেক পিছিয়ে আছে এবং এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে ইরান অচিরেই অস্ত্র সংকটে পড়বে এবং ইসরায়েলের কাছে মার খেতে থাকবে। কিন্তু কেন ইরানের অস্ত্র সংকট হবে তা আলোচনার মাধ্যমে পরিষ্কার হবে। প্রথমে জানতে হবে কোন দেশ কয়টি পন্থায় বা কয়টি রাস্তায় একে অপরের সঙ্গে যুদ্ধ করছে। এ বিবেচনায় ইসরায়েল সবসময় এগিয়ে, কারণ ইরান মাত্র একটি রাস্তায় বা একটি পন্থায় ইসরায়েলের বিপরীতে যুদ্ধ করছে। পক্ষান্তরে ইরানের বিপরীতে একাধিক পন্থায় যুদ্ধ করছে। যেমন বিমান দ্বারা ইসরায়েলের হাতে আছে হচ্ছে F-13, F-15, F-16 সহ বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং সর্বাধিক প্রশিক্ষিত বিমান বাহিনী, যারা প্রচুর দক্ষতা অর্জন করেছে এবং সাম্প্রতিক সময়ে গাজা, লেবানন, সিরিয়া এবং ইয়েমেনের সাথে যুদ্ধে তারা যথেষ্ট দক্ষ। ফলে ইসরায়েলের বিমান বাহিনী খুবই দক্ষ এবং প্রশিক্ষিত এবং আধুনিক বিমান বাহিনী। কিন্তু যদি ইরানের কথা বলি, তাহলে এই যুদ্ধে ইরানের বিমান বাহিনী কোনো কাজে আসছে না, কারণ তাদের হাতে কোনো উন্নত বিমান ব্যবস্থা নেই। যা আছে তা অনেক পুরাতন মডেলের, যা দিয়ে ইসরায়েল পর্যন্ত পৌঁছাই সম্ভব না, আক্রমণ তো দূরেই থাক। আবার যদি কোনোভাবে পৌঁছেও যায়, তাহলে ইসরায়েলের রাডার সিস্টেম এত উন্নত যে সঙ্গে সঙ্গে তাকে শনাক্ত করবে এবং ভূপাতিত করে ফেলবে, যা ইরান করতে পারছে না, কারণ ইরানের কোনো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। যার ফলে ইসরায়েল যতই আক্রমণ করুক না কেন, ইরান তা প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। যার কারণে ইরান ইসরায়েলের কোনো বিমানকে শনাক্তও করতে পারছে না, আবার উন্নত আকাশ প্রতিরক্ষা না থাকায় কোনো বিমান ভূপাতিতও করতে পারছে না। তবে গুলি করে বিমান ভূপাতিত করার চেষ্টা করছে, যা F-35 বা F-16 মতো বিমানের কাছে খুবই হাস্যকর একটা ব্যাপার। আবার মিডিয়াতে যে খবরগুলো আসছে যে ইরান ইসরায়েলের অনেক বিমান ভূপাতিত করছে, এই সংবাদগুলো কোনো বিশ্বস্ত মাধ্যম থেকে আসছে না বা বিশ্বস্ত কোনো মিডিয়া থেকে প্রমাণিত না। মিসাইল সিস্টেম, এখন ইসরায়েল যখন বিমান দ্বারা ইরানে আক্রমণ করছে, তখন আমেরিকা, জার্মানি, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের সাময়িক স্যাটেলাইট, তারপর হচ্ছে ল্যান্স ট্র্যাকিং, গুগল ম্যাপ, নেটওয়ার্কিং সিস্টেম দ্বারা ইরানের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লোকেশনকে ট্র্যাকিং করছে বা শনাক্ত করে দিচ্ছে এবং সেই সকল স্থানে আক্রমণের জন্য আবার অত্যাধুনিক রেঞ্জের মিসাইল সরবরাহ করছে, যা অত্যন্ত নির্ভুলভাবে সার্জিক্যাল অপারেশন বা সার্জিক্যাল স্ট্রাইক করতে সক্ষম হচ্ছে। যার উদাহরণ হিসেবে ইসমাইল হানিয়া আইআরজিসির বিভিন্ন কর্মকর্তাকে হত্যা করার ধরন দেখলে বোঝা যায় যে মিসাইল আর তথ্যগুলো কতটা নির্ভুল ছিল, যে কোন বিল্ডিংয়ের কোন তলায় কতটুকু রোমে ভিকটিম আছে ঠিক সেখানেই আঘাত করছে। হাসান নাসরুল্লাহর কথা ধরলে, তিনি মাটির নিচে ছিল, ঠিক সেখানেই মিসাইল মেরে তাকে হত্যা করা হয়, বাংকার ব্লাস্টার বোমা দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। এবং নির্ভুল, এতটা নির্ভুল ছিল যে মাটির নিচে কোন চেম্বারে বা গহ্বরে সে আছে সেখানেই তাকে ওই বোমাটা হামলা করা হয়। তো সুতরাং ইসরায়েলের হাতে আছে অসংখ্য অত্যাধুনিক মিসাইল। অসংখ্য বললাম, এর কারণ হচ্ছে কি, যে ইসরায়েল কোনো অস্ত্র যতটুকু নিজে তৈরি করে তার চেয়ে বেশি সে বিভিন্ন দেশ থেকে সহযোগিতা পায়। যেহেতু 8-10টা দেশ তাকে মিসাইল দিয়ে থাকে, সুতরাং তার কাছে মিসাইল সংখ্যা অসংখ্য। এখন মোসাদের কথা বলি, যে ইসরায়েল আর একটা পন্থায় ইরানকে কুপকাত করছে, সেটা হচ্ছে তাদের গোয়েন্দা সংস্থা। তাদের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ। মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম। ইসরায়েলের সেনাবাহিনী তো দুর্ধর্ষ আক্রমণ করছে, এই সঙ্গে সঙ্গে মোসাদ বিভিন্ন গুপ্ত আক্রমণ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করেছে এবং বিভিন্ন ঊর্ধ্বতন অফিসার, পরমাণু বিজ্ঞানীদের অবস্থান গোয়েন্দা তথ্যের মাধ্যমে সংগ্রহ করে তাদের গুপ্ত হত্যা করছে। এখন পর্যন্ত প্রায় 9 থেকে 16 জনের মতো পারমাণবিক বিজ্ঞানীকে তারা হত্যা করেছে, কখনো বাড়িতে কখনো গাড়িতে বোমা মেরে, যেমনটি তারা করেছে লেবাননে পেজার বিস্ফোরণ করে। মূলত এই পেজার বিস্ফোরণই ছিল হিজবুল্লাহর বিরুদ্ধে সবচাইতে বড় একটি সাফল্য, যা হিজবুল্লাহর মতো একটা সংগঠনকে সম্পূর্ণরূপে নিস্তেজ করে দিয়েছে। বিপরীতে ইরানের গোয়েন্দা সংস্থার কথা যদি বলি, তাহলে ইরানের গোয়েন্দা সংস্থা মোসাদ যেভাবে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যেভাবে তাদের গোয়েন্দা অপারেশন চালাচ্ছে, তার তুলনায় ইরানের গোয়েন্দা সংস্থা কিছুই করতে পারছে না, বা এখন পর্যন্ত তেমন কোনো সফলতা দেখাতে পারেনি যে এই যুদ্ধে যেটা ইরানকে সাহায্য করতে পারে।
উন্নত আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ইসরায়েলের হাতে আছে পশ্চিমাদের দেয়া আয়রন ডোম সহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ইরান থেকে যতগুলো আক্রমণ করা হচ্ছে তার অধিকাংশই প্রতিহত করতে সক্ষম হচ্ছে, যা ইসরায়েলের ক্ষতি অনেকাংশে কমিয়ে দিচ্ছে এবং ইরানের ক্ষতি বাড়িয়ে দিচ্ছে, কারণ প্রত্যেকটা মিসাইল প্রচুর দাম। তো এগুলো ইসরায়েলে আক্রমণ করার আগেই যখন ভূপাতিত হচ্ছে তখন সেটা অবশ্যই ইরানের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, কারণ ইরান সফলভাবে ধ্বংসটা করতে পারছে না, কিন্তু তার মিসাইলটা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু ইরানের ক্ষেত্রে যদি আমি বলি, এই মুহূর্তে কোনো উন্নত রাডার সিস্টেম নেই, তাই তারা ইসরায়েলের কোনো বিমানকে শনাক্তও করতে পারছে না। আর এই সুযোগে ইসরায়েল নিরাপদভাবে ইরানের ভেতরে ঢুকে ইচ্ছা মতো হামলা চালাচ্ছে এবং শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে হত্যা করছে। এখন যদি বৈশ্বিক সমর্থনের কথা বলি, অর্থাৎ এই যুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ কে কাকে সমর্থন করছে, তাহলে বিশ্বের উন্নত ক্ষমতা সম্পন্ন যতগুলো দেশ আছে সবাই ইসরায়েলকে টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে সহায়তা করছে, কিন্তু ইরানকে কোনো দেশ এখন পর্যন্ত সহায়তা করেনি। তবে পাকিস্তান, তুরস্ক, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া সহ কিছু ছোটোখাটো দেশ যারা দায়সারা সমর্থন বা এই যুদ্ধে ইসরায়েল অপরাধ করছে সে সম্পর্কে দুই একটা প্রেস ব্রিফিং ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। পক্ষান্তরে ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলো স্বয়ং মাঠে নেমে ইরানকে প্রতিহত করার চেষ্টা করছে, যেমন জর্ডান, আমেরিকা, ফ্রান্স। এরা করছে কি, যখন ইরান ইসরায়েলকে আক্রমণ করে তখন এরা সেই মিসাইলগুলোকে আটকানোর চেষ্টা করে, অর্থাৎ যেন ইসরায়েলের কোনো ক্ষতি না হয়। আর একটা জিনিস শুধু বাকি থাকলো, সেটা হচ্ছে মিসাইল সিস্টেম। তো ইরানের হাতে যেহেতু উন্নত বিমান ছিল না বা তারা দীর্ঘদিন বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে বিমান বাহিনী উন্নত করতে পারেনি, তাই বিকল্প হিসেবে তাদের কাছে ড্রোন ও মিসাইল সিস্টেমকে উন্নত করার চেষ্টা করেছে এবং তারা তা করেও ফেলেছে। ইরানের হাতে যেহেতু মিসাইল আর ড্রোন ছাড়া ইসরায়েলকে আক্রমণ করার মতো এই মুহূর্তে কোনো বিকল্প নেই, তাই ইরান শুধু ড্রোন ও মিসাইল দিয়ে ইসরায়েলকে আক্রমণ করছে। এতে করে কি ঘটছে, খুব দ্রুত ইরানি মিসাইল সিস্টেম ফুরিয়ে যাচ্ছে, কারণ 100টি মিসাইল নিক্ষেপ করলে 25% ইসরায়েলের ভূমিতে পড়ছে এবং বাকি 75% তারা আটকাতে সক্ষম হচ্ছে। এবং ইরানের মিসাইল যখন ফুরিয়ে যাচ্ছে তখন সে অন্য দেশ থেকে কোনো প্রকার অস্ত্র সাহায্য পাচ্ছে না। তাই এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে ইরানের মিসাইল এবং ড্রোন ভান্ডার ফুরিয়ে যাবে এবং ইসরায়েল সহ পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ব্যর্থ হবে, যা ইরানের জন্য বড় দুর্যোগ বয়ে নিয়ে আসতে পারে। আর এই ব্যবধানের কারণে এই যুদ্ধে ইরানের মানুষ বেশি মার খাচ্ছে এবং বেশি ক্ষয়ক্ষতির মধ্যে পড়ছে। তবে ব্যতিক্রম কিছু ঘটতে পারে যদি এমন হয়, যেমন কোনো চুক্তির মাধ্যমে যদি যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া যায়। দ্বিতীয়ত, যদি তুরস্ক, পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশগুলো ইরানকে অস্ত্র সহায়তা করে, কিন্তু এটা কখনো হয়নি অতীতে, হবে কিনা জানি না। আসল কথা যতটুকু সেটা হচ্ছে পাকিস্তান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ইতিমধ্যে ইরানের পাশে থাকার কথা বলেছে, সাহায্য সহযোগিতা নয়। তৃতীয়ত, হিজবুল্লাহ বা হুতির মতো সংগঠন যদি ইরানের হয়ে যুদ্ধ করে বা ইরান যদি এই সংগঠনগুলোকে অ্যাক্টিভ করতে পারে। ইতিমধ্যে হুতি এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু হিজবুল্লাহ এই যুদ্ধে ফিরে আসার সম্ভাবনা অনেক কম, কারণ এই যুদ্ধে হিজবুল্লাহ অংশগ্রহণ নেওয়া মানে লেবানন সরকার নিজেই হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হয়ে যুদ্ধ করবে। এতে করে হিজবুল্লাহ উভয় সংকটে পড়বে, একদিকে ইসরায়েল, একদিকে নিজ দেশের সরকার। আর উভয় সংকটে পড়ার কারণে হিজবুল্লাহর অবশিষ্ট যে অবকাঠামো আছে তাও তারা ভেঙে ফেলবে এবং তারা ধ্বংস হয়ে যায় পুরোপুরি। সুতরাং তাদের অস্তিত্ব রক্ষার্থের স্বার্থে হলেও লেবানন হয়তো বা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না প্রকাশ্য। আর ইরানের উচিত গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা, আকাশ প্রতিরক্ষা, রাডার সিস্টেম ব্যবস্থা উন্নত করা, সাইবার আক্রমণের মাধ্যমে ইসরায়েলকে প্রযুক্তিগতভাবে বিভ্রান্ত করা এবং রাশিয়া, চীন, উত্তর কোরিয়া হতে দ্রুত অস্ত্র ও প্রযুক্তিগত সহায়তা নেওয়ার ব্যবস্থা করা। ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানের মতো যারা প্রতিবেশী দেশ আছে, এই যুদ্ধে ইরানকে সহায়তার জন্য তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা, বিশেষ করে ধর্মীয়ভাবে অনুরোধ করা। তবে ইসরায়েল যখন এ যুদ্ধে হেরে যাওয়ার উপক্রম হবে তখন আমেরিকা কিন্তু সরাসরি ইসরায়েলের জন্য যুদ্ধ করবে, কারণ আমেরিকা কখনোই চায় না যে মধ্যপ্রাচ্য থেকে তার ক্ষমতা খর্ব হোক, কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইসরায়েল তাদের একটা সাময়িক ঘাঁটি হিসেবে কাজ করে, অর্থাৎ তাদের ইশারায় মধ্যপ্রাচ্যকে ইসরায়েল সর্বদা চাপে রাখে। আর মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচাইতে বড় স্বার্থ হচ্ছে কি মধ্যপ্রাচ্যের তেল বা খনিজ সম্পদ। এই খনিজ সম্পদটুকু আমেরিকার সারাটা জীবন দরকার। সুতরাং সারাটা জীবন দরকার হলে এই মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সবসময় ক্ষমতায়ন করে রাখতেই হবে। এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমেরিকা সবসময় ইসরায়েলের কাছে একটা মানে ইসরায়েলকে সবসময় টিকে রাখার একটা চেষ্টা করে। তো তাদের মূল উদ্দেশ্য হবে, তো এখানেই এই যুদ্ধে
আমেরিকাকে টিকিয়ে রাখতে গেলে যদি যুদ্ধের মাধ্যমে ইরানকে পরাজিত করতে না পারে, তাহলে দ্বিতীয় পন্থা আমেরিকা এবং ইসরায়েল অবলম্বন করতে পারে। সেটা হচ্ছে কি, যে খামেনি সরকার বা মূল এই সরকারকে পতন করা, আর খামেনি সরকারের পতন ঘটিয়ে তাদের অধীনস্থ কোনো ছায়া সরকার তৈরি করে রাখা। কারণ ছায়া সরকার হলো কি, আমেরিকা বা ইসরায়েল যেভাবে কথা বলবে ঠিক সেভাবেই চলবে। এতে করে ইসরায়েলের জন্য এটা কখনো হুমকি হবে না। মধ্যপ্রাচ্যে ক্ষমতাধর দেশ, মানে একমাত্র ছড়ি ঘোরানোর মতো একটা ক্ষমতাধর দেশ হবে, সেটা হচ্ছে ইসরায়েল। এবং আমেরিকা সারা জীবন এই মধ্যপ্রাচ্য থেকে তাদের স্বার্থগুলোকে কি করবে, হাসিল করবে। এর ফলশ্রুতিতে মধ্যপ্রাচ্যে যে মুসলিম দেশগুলো আছে, এগুলো বরাবর দিনের পর দিন নির্যাতিত হতে থাকবে, দিনের পর দিন অত্যাচারিত হতে থাকবে। অর্থাৎ মোটামুটি একটা কৃতদাসের মতো জীবন ব্যবস্থা এদের হয়ে যাবে। তো এই সময়, তো এখন যেহেতু যুদ্ধটা চলমান, এখনো আগামীতে কি ঘটবে সেটা বলা যাচ্ছে না। এখন সময়ই বলে দেবে যে কি ঘটতে চলেছে। তবে এই যুদ্ধে যদি ইরান হেরে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আঁকা হবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের মানচিত্র পুরোপুরি বদলে যাবে, যা মুসলিম বিশ্বকে হয়তোবা পশ্চিমা বা ইহুদিদের কাছে সারাটা জীবনের জন্য কৃতদাসে পরিণত করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।